শেষ কথা, আমি ভালো নেই। অনেক অনেক মেয়ের বুকের মধ্যে এই একটি শব্দ রয়ে গেছে, আমি ভালো নেই। তারপরেও সারাক্ষণ অভিনয় করে চলেছি নিজের সাথে, এবং ক্যামেরার সামনে বিপরীতে যারা আছে তাদের সামনে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে আমি শুধু আমার পজিটিভগুলো দেখিয়েছি। আমি শুধু আমার ভালো জিনিসগুলো, যেগুলো থেকে মানুষ আমার মানে কি বলবো, আমি ভালো আছি এটা ফিল করতে পারে, সেটা দেখিয়েছি। কিন্তু আমার চোখ ভরা কান্না, ভিতরে যে ডিপ্রেশন, আমার যে সারাক্ষণ নিজের সাথে লড়াই, সমাজের সাথে লড়াই, বাড়ির সঙ্গে লড়াই, দেখায়নি। আমি শুধু যে যে জিনিসগুলো ভালো 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 সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমি ব্লগ করতে ভীষণ ভালোবাসি, আর সেই ব্লগিংয়ের মধ্যে দিয়ে আমি তোমাদের সামনে আমার এনার্জেটিক মুহূর্তগুলো তুলে ধরেছি। বাট প্রদীপের আলোর শিখার নিচটাই কিন্তু অন্ধকার, যেটা আমরা ফিলও করতে পারি না। আমরা ভাবি এই যে ঝলকানি আলো, এত সুন্দর লাইভ, এত ল্যাভিশ লাইভ লিড করছে, এত পয়সা, এত টাকা, যা ইচ্ছা তাই কিনছে, যা ইচ্ছে তাই পড়ছে, বুঝতে পারি না এগুলো একটা ডিপ্রেশনের অঙ্গ। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমি যে ভালো নেই অথচ আমি যে ভালো আছি এটা আমাকে প্রুভ করতে হবে। আর ভালো থাকা মানে কি, আমাকে দেখাতে হবে, শো অফ করতে হবে, হাসতে হবে, ঘুরতে হবে, মজা করতে হবে, কিনতে হবে, সবাইকে সমস্ত কিছু গিফট দিতে হবে, লোকের থেকে সমস্ত কিছু পজিটিভ ভাইব আমি পাচ্ছি এটা বোঝাতে হবে। আমি ভালো বৌমা হতে চেয়েছি ভালো মেয়ের সাথে সাথে। ভাবতে পারছো আজকের এই দেবনীলা নন্দীর এই একটা স্টেপ, একটা লাইভ কত মানুষকে এটা বুঝিয়ে দিল যে আমরা পর্দার এপার থেকে যে বুঝি যে ওরা খুব ভালো আছে, এবং আমরা নিজেরা হয়তো হতাশায় ভুগি যে কাশ ওদের মতো লাইফস্টাইল আমরা লিড করতে পারতাম। ভুল, ভুল। তুমি যেখানে আছো, যে জায়গায় আছো, সেই জায়গায় আর যাই হোক না হোক মানসিক স্যাটিসফ্যাকশন আছে, যেটা ওদের মধ্যে নেই। আর তার জন্যই তাদের এই মেকানিক্যাল ওয়েতে মেকি হাসি হেসে সুন্দর করে প্রেজেন্টেশন করে নিজে আমি ভালো আছি জাহির করতে আছে। আর সেই জাহির করতে 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 একটা সময় হাঁপিয়ে গিয়ে বলতে হয় আমি ভালো নেই। আর সেই ভালো নেই বলার পরেই তাকে খুঁজতে হয় এমন একটা অন্ধকার গহ্বর যেখানে সে নেই হয়ে যেতে পারে। যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে এখনো পর্যন্ত দেবলীনা আমাদের মধ্যেই আছে এবং সুস্থ স্বাভাবিক আছে, ডেঞ্জার জোন কেটে গেছে। এই খবরটা লাস্ট সায়ক তার বন্ধু জানিয়েছে, এবং সায়ককে সে জানাতে বলেছে যে তুমি আমার ভিউয়ার্সদের কাছে এটা জানাও যে আমি ভালো আছি। কারণ লাস্টলি আমি তাদের সঙ্গেই লাইভে একটার সময় কথা বলেছি, তো আমি তাদের সবাইকে টেন্সড করে দিয়েছি। আর তারপরেই এইরকম একটা ঘটনা তারা শুনলে, যারা আমার ভালোবাসার মানুষ, তারা কষ্ট পাবে, হার্ট হবে। তাই তাদেরকে জানিয়ে দাও যে আমি ডেঞ্জার জোন থেকে বেরিয়ে গিয়েছি। বাদবাকি সায়ক বলেছে ওর লাইফ ও যদি শেয়ার করে সেটা ঠিক হবে, আমার ওর লাইফ সম্বন্ধে বলাটা একেবারেই উচিত নয়। যেটুকুনি বলতে বলেছে তার বাইরে। হ্যাঁ, আমি জানি, যেহেতু আমি ওর খুব ক্লোজ রিলেশনে ছিলাম, তাই আমি জানি যে ওর মধ্যে কি চলছিল বা ও কতটা আনহ্যাপি লাইফ লিড করছে। অনেকবার ওকে বুঝিয়েছি যদি না চলা যায় তাহলে কোনো একটা জায়গায় গিয়ে কুইট করে নেওয়াটাই ঠিক হবে। বাট দেবলীনার লাইভ দেখে আমি অন্তত এটা ফিল করতে পেরেছি, না তো সে তার হাজব্যান্ডকে, না তো সে তার মাকে, দুজন কাউকেই ছাড়তে পারছিল না, এবং দুজনকে ছাড়তে না পারার যন্ত্রণাই তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কারণ আর যাই হোক, বাবা মা তো বাবা মাই হয়, আর যাকে ভালোবেসে বিয়ে করে নিজের কাছের মানুষ বানালো, সে তাকেও ছাড়া এত সহজ নয়। আর এই ডিসিশনটা নিতে পারছিল না বলেই একটা অদ্ভুত
ভুল ডিসিশন হঠাৎ করে দেবলীনা নিয়ে ফেলেছিল। আচ্ছা, আমার দেবলীনার কাছে এই একটা বড় প্রশ্ন, এই যে তুমি নিজেকে কুইট করে দিয়ে মাকে ভালো রাখতে পারতে না? নিশ্চয়ই। আর স্বামীকে, যার জন্য তুমি এত কষ্ট পাচ্ছ, যাকে তুমি ছাড়তে পারছো না অথচ ধরতেও পারছো না, কারণ সে কত না কত তোমাকে অপশান দিয়েছে। তো এইরকম অবস্থায় তুমি দুজনকে ছেড়ে একেবারে নিজেকে শেষ করে দিলে সমস্যার সমাধান হয়ে যেত? এটা তো পালিয়ে বাঁচা হতো না। জীবন মানে যুদ্ধ, যেখানে সর্বক্ষণ আমাদের ফাইট করে যেতে হবে। যখন তুমি তোমার পাশের মাকে দেখেছো একজন ফাইটার লেডি, সেই জায়গায় সেই ইন্সপিরেশন থেকে তোমার এটা বোঝা উচিত ছিল যে তোমাকেও অ্যাজ আ ফাইটার লেডি উঠে দাঁড়াতে হবে। তুমি যেটা করেছিলে সেটা হেরে যাওয়া। আমি জানি আমরা বলা সহজ, মানসিক যুদ্ধে তুমি জর্জরিত, 1 বছর ধরে তুমি স্ট্রাগল করেছো মানসিকভাবে, কিন্তু কিছু করতে পারছিলে না, সমাধান হচ্ছিল না। বাইরের জগৎ, কাজের জগৎ, প্রফেশনাল জগৎ, সেখানে একটা লড়া, সেই লড়ার মধ্যে দিয়ে তুমি যাচ্ছিলে। সঙ্গে সঙ্গে যদি ফ্যামিলি থেকেও তোমাকে সেইভাবেই লড়ে নিজেকে প্রমাণ করতে হয়, দিস ইজ টেরিফিক। বুঝি, এটুকুনি বোঝার বয়স তো নিশ্চয়ই হয়েছে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভালো নেই। চারিদিকের যে কঠিন পরিস্থিতি, তাতে ভালো থাকার মতো সিচুয়েশন হচ্ছে না। আর সত্যি কথা, মানে খুব দুঃখজনক ব্যাপার, আমরা যা দেখি সেটাকে বিশ্বাস করি, আদতে সেগুলো সত্যি নয়। সত্যি ভাবতে অবাক লাগে। আমাদের আশেপাশে প্রচুর ব্লগার আছে যাদেরকে আমরা ভাবি তারা সুখী দম্পতি, তাদের জীবনটা একেবারে খুব সুন্দর করে গোছানো, কিন্তু না 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 না, ভুল ভাবি আমরা। কারণ তারা শুধু পজিটিভ জিনিসগুলোই দেখায়। আমরা আমাদের আর একজন ব্লগার, ঘরের মানুষ বলতে পারি, টিনু সুন্দরী, তার সিচুয়েশনটাও কিন্তু এরকম একটা টেরিফিক জায়গা থেকেই গিয়েছিল, যার জন্যে সবাই কিন্তু বলতো যে 5 বছরে কোনো দিন বোঝাই যায়নি যে সে হ্যাপিলি ম্যারিড লাইফ না, আনহ্যাপি ম্যারিড লাইফ লিড করে। বোঝাতে চাইনি, তাই বুঝতে পারোনি। আজকের ডেটে সেটা ভেরি ক্লিয়ার, তাই না? যাই হোক, ওদিকে আমি একজনকে দেখতাম, সেটা হচ্ছে জয়জিৎ। হ্যাঁ, যার মানে হাজব্যান্ড, ওয়াইফ আর ছেলে সন্তান, এই 3জনকে নিয়ে লাইফ, তারা কিন্তু ভীষণ সুন্দর এন্টারটেনিং সমস্ত কিছু পোস্ট টোস্ট করতো। আমার তো খুব ভাল লাগতো। ওরা হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করে, সেখানে তাদের মতো রিলেশন মনে হয় 14-15 বছরের বেশি হয়ে গিয়েছে। তার থেকেও বেশি সময় ধরে তারা একত্রে দাম্পত্য জীবন কাটানোর পরে তাদের মধ্যেও ডিভোর্স হয়ে গেছে। ভাবা যায়? ডিসেম্বরের 12 তারিখ মোস্ট প্রবাবলি ডিভোর্স হয়ে গেছে, এবং আমরা সেই খবরটা এখন পাচ্ছি। এবং শুনছি জয়জিতের ছেলে তার বাবার সঙ্গেই থাকতে চেয়েছে, তাই সে তার বাবার সঙ্গেই আছে, মা আলাদা আছে। ভাবতে পারছো? অত সুন্দরী একটি মহিলা, জয়জিতের সঙ্গে তার এত সুন্দর ঘনিষ্ঠ সম্পর্ক, হ্যাপি ম্যারিড লাইফ লিড করতো, তাদের মধ্যেও পারস্পরিক এমন সম্পর্ক যেখানে তারা ডিভোর্স নিল। তবে হ্যাঁ, তারা ডিভোর্স নিয়েছে, কিন্তু দুজনেই দুজনের সম্বন্ধে কাদা ছোড়াছুড়ি করতে নারাজ, তাই কোনো রকম গসিপের মধ্যে দিয়ে তারা যাচ্ছে না। কিন্তু অবাক লাগে না? এদেরকেও তো আমরা সুখী দম্পতি হিসেবেই চিহ্নিত করেছিলাম। ভীষণ ভালো লাগতো আমার এদের সব জায়গায় যাওয়া, অ্যাটেন্ড করা, নিজেদের মধ্যে বন্ডিং। দেখো, তাহলে আমরা সোনা বলে যেটা ভাবি চকচক করছে, সব চকচকে জিনিসই কিন্তু সোনা নয়। তার মানে আমরা সবসময় উপরের জিনিসটা দেখি, প্রদীপের শিখা দেখি, প্রদীপের তলাটা দেখি না, যেখানে অন্ধকারময় জীবন। তো এই যে যারা সিঙ্গার বা যারা এরকমভাবে টেলিভিশনের পর্দায় আছে, যারা নাট্যকার, যারা থিয়েটার করে, যারা সিনেমা করে, সিরিয়াল করে, এরকম প্রচুর প্রচুর সেলিব্রিটিদের আমরা দেখি যারা এখন ব্লগ করছে, এবং সেই ব্লগিংগুলোতে সুন্দর সুন্দর জায়গা, কখনো থাইল্যান্ড ঘুরছে, কখনো সুইজারল্যান্ড ঘুরছে, কখনো কি বলবো, মেঘালয় ঘুরছে, মানে নানা জায়গা ঘুরছে, সুন্দর সুন্দর জিনিস কিনছে, দুবাই থেকে জিনিস কিনে নিয়ে আসছে, এটা করছে সেটা করছে, যেন মনে হয় যেন আঁকা তাদের জীবনটা, জীবনটা যেন স্মুথ গোয়িং, কোনো প্রবলেম নেই। কিন্তু সত্যি কি তাই? তাই নয়। তার
একটা জলজ্যান্ত উদাহরণ আমাদের দেবলীনা দিয়ে গেল। দেবলীনার হয়েছে মাত্র ৩ বছরের বিবাহিত জীবন এবং সেখানে সেই ভদ্রলোকের সঙ্গে কিন্তু তার দেখে শুনে নয়, প্রেম করে বিয়ে। সে নিজে বুঝে তারপরে বিয়ে করেছে। এখন সেই ভদ্রলোক মানে তার হাসব্যান্ডের তরফ থেকে যেই প্রবলেমটা উঠে আসছে, সেটা তোমাদের সঙ্গে আমি আগে আলোচনা করি। তার আগেও এটা বলি যে তার কর্মজীবনেও একটা প্রবলেম হচ্ছিল। তার কেরিয়ার নিয়ে একটা সমস্যা হচ্ছিল। সে নিজস্ব একটা ব্র্যান্ড তৈরি করতে চাইছিল। যেই ব্র্যান্ডটা সে তৈরি করতে পারছিল না, তার কেরিয়ারে সেটার কোপ পড়তে পারে এরমও বলা হচ্ছিল। তাকে থ্রেটও দেয়া হচ্ছিল যাতে সে কোনোভাবেই নিজের ব্র্যান্ড ওপেন করতে না পারে। রাত ভোর ভোর জেগে জেগে সে কিন্তু গান করে এবং তার গান শুনতে যথেষ্ট ভালো লাগে এবং ব্লগেও তাকে ভীষণ অ্যাক্টিভ দেখা যেত। এরকম একটা কেরিয়ারিস্টিক মেয়ের জীবনটাও যে এতটা টাফ হতে পারে আমরা ভাবিনি। হ্যাঁ, অনেক কষ্ট করে অনেক স্ট্রাগেল করেই কিন্তু দেবলীনা এই জায়গায় পৌঁছেছে এবং তার স্ট্রাগেল এর পিছনে যার বড় ভূমিকা ছিল সে হচ্ছে তার মা। যেই মা তার বাবার শরীর খারাপ থাকা সত্ত্বেও মেয়ের যাতে গানে কোনো রকম কোনো অসুবিধা না হয় তাই চেষ্টা করেছে এবং খুব অল্প বয়স থেকে দেবলীনা মঞ্চে মঞ্চে গান করে সেই গানের টাকা দিয়ে ব্যান্ডের সঙ্গে গান করে সেই ব্যান্ড মানে গানের টাকা দিয়ে সংসার চালিয়েছে। তার বাবা অসুস্থ ছিলেন এবং অসুস্থ থাকলে স্বাভাবিক যিনি রোজগেরে, সেই রোজগেরে মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাহলে সংসার কে চালাবে? তো খুব কম বয়স ১০-১২ বছর বয়স থেকেই দেবলীনা গানের জগতে মানে সারভাইভ করতে শুরু করে এবং সেই যে ইনকামগুলো সেই দিয়েই সংসার চালাতে শুরু করে। দেবলীনার একটি ভাইও আছে। দেবলীনার মা কোনো এক সময় ভেবেছিল তার বাবার অসুস্থতার সময় যে তারা ৩ জন মিলে ঘুমের দেশে পাড়ি দেবে এবং সেরকম একটা প্রস্তাবও দিয়েছিল যে চল আমরা ৩ জনে মিলেই একসাথে ঘুমের দেশে পাড়ি দিই। যাই হোক সেটা আর হয়ে ওঠেনি। দেবলীনার মা কিন্তু ভীষণ বড় স্ট্রাগলার। এই যে একটা মেয়ে এই ব্যক্তিত্বে সম্পূর্ণ হয়ে ওঠা বা এই রকমভাবে স্ট্রাগল করে এই জায়গায় পৌঁছানোর পিছনে কিন্তু তার মায়ের বিরাট বড় অবদান আছে। এটা আমরা জানি। যে কোনো এরকম সন্তানরা হাই-ফাই জায়গায় পৌঁছানোর পিছনে অনেক স্ট্রাগল থাকে আর সেখানে মা বাবারা সেইভাবেই স্যাক্রিফাইস করে। এখানে দেবলীনার মা প্রচুর স্যাক্রিফাইস করেছে। আজকের তাকে অপশান দেয়া হচ্ছে তার ফ্যামিলি থেকে মানে তার বাপের শ্বশুরবাড়ি থেকে তার বর দিচ্ছে, হয় মা হয় সংসার। তোমার মা থাকলে তোমার সংসার কখনো সুখের হবে না। ভাবতে পারছো? কোনো বাবা-মাকে তার সন্তানরা কি ত্যাগ করতে পারে? এটা কেন মেয়েদের ক্ষেত্রেই সত্যিই এরকম বলা হয়? আজকের ডেটেও দাঁড়িয়েও আজকেরও পর্যন্ত মেয়েদেরকে এটা শুনতে হয়। অথচ ছেলেদের ক্ষেত্রে এই অপশান দেয়া হয় না। এটাই দাবি। এটাই দাবি দেবলীনার। ঠিক কথা। ছেলেদের ক্ষেত্রে এই অপশান দেয়া হয় না। মেয়েদের ক্ষেত্রেই এই অপশান দেয়া হয়। ছাড়ো তোমার মা-বাবাকে। যেন এত সহজ। যেটা আমার জন্ম থেকে, জন্ম লগ্ন থেকে যাদের সঙ্গে আমার সম্পর্ক, সেই সম্পর্ক আমি ধুলোয় মিশিয়ে দিতে পারি। যখন তখন ছেড়ে দিতে পারি। শুধুমাত্র বরের সঙ্গে সুখে থাকবো বলে। ভাবা যায় না। কি এক্সপেকটেশন না? কি ভাবনা চিন্তা না? যে তোমার মাকে ছাড়ো তবে তোমার সংসার সুখের হবে। যেখানে দেবলীনা পরিষ্কার জানাচ্ছে যে আমি যা কিনতাম দুটো, দুটো করে মায়ের জন্য কিনলে শাশুড়ির জন্য, শাশুড়ির জন্য কিনলে মায়ের জন্য, বাবার জন্য কিনলে শ্বশুরের জন্য, শ্বশুরের জন্য কিনলে বাবার জন্য। প্রতিটা জিনিস আমি দুটো, দুটো করে কিনতাম। এমনও হয়েছে সারপ্রাইজ গিফট দিয়েছি বরকে। বর হুম করে হেসে সরে গেছে। মানে ভাবতে পারছো? মানে কীরকম একটা সিচুয়েশন। সবথেকে দামি কথা দেবলীনার মুখ থেকে বেরিয়েছে যেটা আমি প্রতিদিন প্রতিনিয়ত প্রতি পদে পদে প্রত্যেকটা মেয়েকে বলি, নিজের বাড়ি করতে। নিজের বাড়ি। হ্যাঁ, হয়তো শুনতে একটু অধ্যত্বপূর্ণ লাগে যে আমার বাড়ি, নিজের বাড়ি। কিন্তু সত্যি বলছি নিজের বাড়ি করার যে স্বাদটা সেটা শ্বশুরবাড়ি বাপের বাড়িতে পাওয়া যায় না। সেটা বরের ফ্ল্যাটেও পাওয়া যায় না। না, পাওয়া যায় না। হ্যাঁ, আমরা জানি আমরা পরের আলোয় আলোকিত হতে ভালোবাসি। বরের আছে মানে আমার তো সব। কিন্তু তবুও যেখানে নিজস্বতা একটা অন্য মাত্রা দেয়। তাই জন্যই কিন্তু সবাই বলছে, এত স্বাবলম্বী লোকজনরা হয়েও বলছে নিজের জন্য একটা আস্তানা করা উচিত। যেটা প্রতিনিয়ত আমি তোমাদেরকে ব্লগের মাধ্যমে বলেছিলাম যে আগে নিজের বাড়ি করতে হয়। দেখো মেয়েদের কীরকম সিচুয়েশন, কখনো বলতে হয় বাপের বাড়ি, কখনো বলতে হয় শ্বশুর বাড়ি। নিজের বাড়ি বলে বলতে পারে না, যদি না সে নিজে কিছু করতে পারে। তো ভাবতে পারছো? তো সেই জায়গায় কেন বলছে? কারণ
দেবলীনার বক্তব্য, যদি তোমার নিজের বাড়ি না হয় তাহলে বিনা নোটিশে যখন তখন তোমাকে বের করে দিতে পারে, বাপের বাড়ি থেকে হোক আর শ্বশুর বাড়ি থেকে। আর আমরা কিন্তু এটা টিনার ক্ষেত্রে দেখেছিলাম। কীরকম দেখেছিলাম, যে যখন ও শ্বশুরবাড়ি থেকে চলে এলো তখন কিন্তু ও বাপের বাড়িতে আস্তানা নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু বাপের বাড়ি থেকে তাকে টর্চার করা হয় মানসিকভাবে এবং শারীরিকভাবেও শুনেছি। তো সেই জায়গায় সে কিন্তু বাধ্য হয়েছিল বাপের বাড়ি থেকে বেরিয়ে যেতে। নিশ্চয়ই বুঝতে পারছো, আজকের যদি ওর নিজের একটা আস্তানা থাকতো অন দ্যাট পিরিয়ড, তাহলে তো এই কথাটা কেউ বলতে পারতো না। শ্বশুরবাড়ি থেকে ও নিজে বেরিয়ে এসেছে, কিন্তু সেই নিজে বেরিয়ে আসার পিছনে তো নিশ্চয়ই কিছু রিজন আছে। ইহুই কি তুমি আমি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসবো? হ্যাঁ, হতে পারে একটু সেখানে অ্যাডজাস্ট করতে পারতো, কিন্তু একটা জিনিস ভেবে দেখতে হবে যে ওই একটা 24-25 বছরের মেয়ের মধ্যে কিন্তু অত অ্যাডজাস্টমেন্ট নেই যেটা আমার আপনার মধ্যে রয়েছে। নেই, নেই, এটা স্বাভাবিক। তো সেই জায়গা থেকে ভাবতে পারছেন যে শ্বশুরবাড়ি থেকে তাকে বেরিয়ে এসে বাপের বাড়িতেই শেল্টার নেবে। এটাই আমরা বলি যে তুমি বাপের বাড়ি থাকতে পারতে, তুমি কেন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে বাপের বাড়িতে না থেকে অন্য কারোর হাত ধরলে? আচ্ছা, কোন পরিস্থিতিতে হঠাৎ করে এরকম একটা উম অদ্ভুত একটা ডিসিশান নেয় কোনো মেয়ে? বাপের বাড়িতে যদি সত্যিই তার থাকার মতো সিচুয়েশন হতো, যদি সত্যিই ওকে বাপের বাড়িতে সেইভাবে শেল্টার দিত, সত্যি কি ও বেরিয়ে যেতে পারতো? না মনে হয়। তাই বলাটা খুব সহজ। আজকে কিন্তু দেবলীনাটা বলেনি যে শুধু শ্বশুরবাড়ির কথা। সে কিন্তু বলেছে শ্বশুরবাড়ি এবং বাপের বাড়ি ২ জায়গায় সেফ নয় কোনো মেয়েদের জন্য। মানে যখন তখন যত্রতত্র তোমাকে বের করে দিতে পারে। তাই নিজের বাড়ি করা কাম্য। বুঝতে পেরেছ? বলেছেন নিজের পায়ে নিজে দাঁড়িয়ে নিজের জন্য কিছু না করে বিয়ের মতো কোনো জায়গায় যাওয়া উচিত নয়। আমি তো সবসময় বলি এটা। আমি সবসময় এটা বলি যে বিয়ের আগে তোমার নিজের একটা আস্তানা তৈরি করার খুব প্রয়োজন। তো যদিও সেটা করাটা এত ইজি না, এত সহজ নয়। তবু মনে হয় যে সেই ইনটেনশনটা রাখা উচিত। যাই হোক, দেবলীনা আবার পরিষ্কার করে দিল, মেয়েদের বাপের বাড়ি শ্বশুরবাড়ি যেটাই হোক নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সেফ নিজের বাড়ির প্রয়োজন। ঠিক আছে? তো যাই হোক, দেখলাম যে আরও একটা জীবন, যে জীবনটাকে দেখে আমরা মনে করতাম যে খুবই প্রাণবন্ত, উচ্ছল, একদম সুন্দর সাজানো সংসার, সেটাও যে এরকম হতে পারে নিশ্চয়ই আশা করিনি আমরা। প্রফেশনাল জগতে এত প্রবলেম হওয়ার পর পার্সোনাল জগতে যখন তার বর তাকে অপশান দিল যে মাকে ছাড়তে হবে এবং মায়ের জন্যই তোমার সুখে বাধা হচ্ছে, যেই মা তাকে প্রতি পদে পদে স্ট্রাগেলের সময় তার স্ট্রাগেলের সঙ্গে ছিল, যেই মা প্রতি রাতে যখন ফাংশন করতে যায় তার সঙ্গে থাকে, যে কোনো জায়গায় যায় সেখানে সঙ্গে থাকে, মা না গেলে সে কুসংস্কার আচ্ছন্ন নিজেই বলল যে মা না গেলে তার মনে হতো সে সুন্দর করে গান করতে পারছে না বা সুন্দর কিছু করতে পারছে না। তার মনে হতো তার মা থাকলে সে স্ট্রংলি পারফরমেন্স করতে পারবে, সুন্দর করে গান করতে পারবে। তো সেই জন্য অনেক সময় মা ফায়দা নিত, এটাও বলেছে। মা রাগ করে বলতো, যা আমি যাব না, তুই একাই চলে যা, কারণ জানতো মেয়ে সে বিহনে শূন্য। তাই জন্য মেয়ের সঙ্গে প্রতি পদে পদে যেই মা গেছে সেই মাকে ছাড়তে বলছে। কারণটা আরও অদ্ভুত, শুনলেও অবাক লাগে। আজকের এই ডেটে দাঁড়িয়েও আমরা ভাবি একটা মেয়ের সৌন্দর্যটা বড় কথা, একটা মেয়ের শিক্ষাটা বড় কথা, তার স্ট্রাগেলটা না। একটা মেয়ে স্পষ্ট বক্তা হওয়া উচিত নয়। মানে আজকের দেবলীনার মা তার শ্বশুরবাড়িতে ব্রাত কেন? কারণ তিনি দেখতে সুন্দরী নয়, প্রথম। সেকেন্ড, তিনি শিক্ষিত নয়। ৩ নম্বর, তিনি মুখোড়া, স্পষ্ট কথা বলে। তার জন্য এই মহিলাকে তোমাকে ছাড়তে হবে। এটাই শ্বশুরবাড়ি বা বরের তরফ থেকে দেবলীনার দাবি ছিল, যেটা দেবলীনার পক্ষে কখনোই অ্যাকসেপ্ট করা সম্ভব ছিল না। এটা কি অপশান হতে পারে? মা বাবা নয় সংসার, এটা কীরকম? না 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 না, শুধু দেবলীনার ক্ষেত্রে নয়, বহু লোকের ক্ষেত্রে, মানে বহু মহিলার ক্ষেত্রে এরকম অপশান দেওয়া হয়, যেখানে বলা হয় যদি তুমি বাপের বাড়ি যাও তাহলে তুমি এখানে সংসার করতে পারবে না। বাপের বাড়ি ঘন ঘন যাওয়া যাবে না। বাপের বাড়িতে কি আছে যে প্রতি সময় তোমাকে যেতে হবে? বাপের বাড়ি থেকে তোমাকে বিয়ে দেয়া হয়েছে শ্বশুর বাড়িতে ঘর করবার জন্য, বাপের বাড়ি গিয়ে পড়ে থাকবার জন্য নয়। বাপের বাড়িতে কি মধু আছে বারবার যাওয়ার জন্য তোমরা ছোটাছুটি করো? কেন তোমার বাবা মা বেশি শ্বশুরবাড়িতে আসে ঘন ঘন? কেন তোমার মা তোমাকে কাছছাড়া করে না?
সারাক্ষণ কুমন্ত্রণা দিচ্ছে কেন কেন কেন? এরকম বহু প্রশ্ন বহু মেয়েকে করা হয় তার শ্বশুরবাড়ি থেকে, এবং প্রয়োজনে তারা এটা বলতে মানে বাধে না তাদের যে ছাড়ো তোমার বাপের বাড়ি, ছাড়ো তোমার বাবা মা, তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী এখন আর চলবে না, কারণ তোমার বিয়ে হয়ে গেছে। তাই তোমার কাছে আপন তোমার বরের বাপের বাড়ির লোকেরা এবং তোমার বরের আত্মীয় স্বজনরা। এরকম হয় প্রতিনিয়ত, প্রতিদিন কত কত মেয়ে এই রকম পারিবারিক লড়াইয়ের সম্মুখীন হচ্ছে আমরা জানি না। মাঝে মাঝে যখন একটা একটা করে ঘটনা উঠে আসে তখন আমরা জানতে পারি। যাই হোক, খুবই দুঃখের এবং কষ্টের আহ, আম, মানে যখন আমরা জানলাম দেবলীনার এরকম পরিস্থিতি, খুবই খারাপ লাগলো। অনেকে নিজেকে অসহায় মনে করছে, অনেকে তাদের নিজেদের পুরনো স্মৃতি মনে করছে, অনেকে বুঝতে পারছে যে তারাও জীবনে অনেক লড়াই করে আজকের এই জায়গা, যেগুলো আজকের হয়তো ধূসর কিন্তু কোনো এক সময় খুব 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 বেশি জ্বলজ্বল করতো। তো মেয়েদের জীবনটা খুব কঠিন। আর এইখান থেকেই আমি বলবো যে একটা মেয়েকে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে। কোনো লড়াইয়ে, কোনো বিপদে যেন সে নিজের কাছে না হার মানে। এটা সবথেকে বড় ব্লান্ডার হবে যেটা দেবলীনা করে ফেলেছে। ও বলছিল, "আমি নিজেকে প্রচণ্ড ভালোবাসি, সবথেকে ভালোবাসি।" না, 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 মিথ্যা বলেছো তুমি। যদি সত্যিই তুমি নিজেকে সবথেকে ভালোবাসতে, তাহলে এইরকম কঠিন পরিস্থিতিতে তুমি নিজেকে এইভাবে করতে পারতে না। এটা একেবারেই নিজেকে ভালোবাসার বিষয় নয়। অ্যাকচুয়ালি কী জানো তো? তুমি আর পারছিলে না যে কোন দিক যাবে, কোন দিক যাবে। যাকে ভালোবেসে বিয়ে করলাম তাকে ছাড়া ভাবতে পারছি না। তাই তো ডিভোর্সের মতো কোনো জিনিস চিন্তাই করতে পারিনি। আবার মা-বাবা প্রশ্নই ওঠে না। তাহলে আমি কি করব? মুক্তি। এভাবে মুক্তি পাওয়া যায় না, পাওয়া যায় না। যাই হোক, ভগবানের অশেষ কৃপা যে তুমি ফিরে এসেছো সুস্থ, স্বাভাবিক, সুন্দর লাইফ লিড করো। জানি এরপরে তোমার স্ট্রাগলটা আরও চরম জায়গায় যাবে, আরও ক্রিটিক্যাল পজিশন হবে তোমার জন্য। আমরা মুখে বলতে পারছি, বাট তুমি ফিল করবে। তবু বলবো, ভগবান তোমার মঙ্গল করুক। তুমি লড়ে যাও। তোমার মায়ের মতো অসীম সাহস যেমন তিনি তোমাকে জুগিয়েছে, তেমনি তুমি তাদের জুগিয়ে যাও। আর সত্যিই যদি তোমার মায়ের প্রতি তোমার ভালোবাসা থাকতো, তুমি এরকম কঠিন মানে জায়গা থেকে তোমার মাকে ডিচ করে চলে যেতে পারতে না। তুমি এটা করাটা তোমার ঠিক হয়নি। যাই হোক, এখন আর কিছু বলার নেই। এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। টাটা।